নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ভোর থিয়েটার ওয়ার্কশপের একের পর এক নাট্য প্রযোজনা এবং তা মঞ্চস্থ করে প্রতিবাদী আন্দোলনকে তীব্রতর করতে বর্তমান প্রযোজনা অগ্নিসন্তান। গত আগস্ট মাসে আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে, যার প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়েছে নানা ধরনের প্রতিবাদী আন্দোলন, মোমবাতি মিছিল। একইভাবে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় মিছিলে না হেঁটেও মঞ্চে তাদের নাটক মঞ্চস্থ করে প্রতিবাদী আন্দোলনকে তীব্রতর করেছে ভোর থিয়েটার ওয়ার্কশপের পরিচালক সহ নাট্যশিল্পীরা। তাই একের পর এক নাটক, অমাবস্যায় চাঁদ, এটা গল্প হলেও পারত নাটক দুটি মঞ্চস্থ করার পর তাদের তৃতীয় ও নতুন নাটক অগ্নিসন্তান মঞ্চস্থ হতে চলেছে। গত কয়েকদিন আগে যার ফুল রিহার্সেল হয়ে গেল, এই অগ্নিসন্তান নাটকেও পরিচালক চিরঞ্জীব গুহ আবার প্রতিবাদ জানিয়েছেন যে আর যেন অভয়া, নির্ভয়া বা তিলোত্তমাদের মতো কাউকে ধর্ষণের শিকার হয়ে অকালে ঝরে যেতে না হয়। বিশেষ করে সিগমাটাইজ মানুষদের নিয়ে তিনি কাজ করে চলেছেন। এর জন্য নানা স্তর থেকে নানা কটূক্তি, এমনকি নাটকের মঞ্চ পেতেও তাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবুও থেমে থাকেননি চিরঞ্জীব বাবু। তার বর্তমান নাটক অগ্নিসন্তান উপস্থাপনা প্রসঙ্গে কি বললেন তিনি, তাই শুনুন এখন। অগ্নিসন্তান কনসেপ্টটা আমার অনেক আগে করা, অনেকটাই আগে, একদম অমাবস্যায় চাঁদের আগেও, যখন এই ঘটনাগুলো ঘটতে শুরু করলো নেগেটিভ। আমার একটা প্রশ্ন আছে সোসাইটিকে, যারা আমার বয়সী বা আমার থেকে একটু ছোট বা একটু বড়, আমরা কি ক্লাস 3-4 বাবা মাকে জিজ্ঞাসা করতে পেরেছি যে রেপ কি জিনিস, ধর্ষণ কি জিনিস? আমার ছেলে আমার সাথে, আমারই দলে আমার সহযোদ্ধা, তো একদম গোড়াতেও জিজ্ঞাসা করলো বাবা রেপ কি জিনিস। সেটা আমাকে ভাবাতে শুরু করলো যে এমন একটা জিনিস মিডিয়াতে এত বড় করে বেরিয়ে গেল এবং এত অন্যায় ছড়িয়ে পড়লো। তখন থেকে আমার অগ্নিসন্তানটা ভাবা যে আমি অগ্নিসন্তানটা কাজ করবো। আর আপনারা সবাই জানেন, আমার ভালোবাসার দর্শকেরাও জানে যে আমরা বারবার করে স্টিগমাটাইজ মানুষদের নিয়ে কাজ করি। সেই স্টিগমাটাইজ মানুষদেরকেই আমি অগ্নিসন্তান হিসাবে রিপ্রেজেন্ট করেছি আমাদের গল্পের মাধ্যমে। আমার বক্তব্য একটাই কথা যে অগ্নিসন্তান একটা প্রতিবাদ। অগ্নিসন্তান শুধু একটা 45-50 মিনিটের নাটক না, এটাতে একটা বড় বক্তব্য আছে। আমি বারবার বলেছি যে আমাদের যারা আমরা পড়াশোনা করেছি, যারা ক্যারিয়ার নিয়ে ভেবেছি, আমাদের বারবারই এই স্টেটটা নিয়ে খুব লজ্জা হয়, ভীষণ লজ্জা হয়। যেই রাজ্যে রাজা রানী যারা শাসক, তারাই নোংরামি করিয়ে ঘটনা চাপা দেওয়ার জন্য তারাই মোমবাতি মিছিলে বেরোয়। সেদিন থেকে আমরা মোমবাতি মিছিল বন্ধ করে দিয়েছি। তো সেই জায়গা থেকে আমার অগ্নিসন্তান শুরু হয়েছে। আমার মনে হয়েছে আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে, আমরা যেটুকু আমাদের শিক্ষা দিয়ে বুঝেছি, আমাদের দীক্ষা দিয়ে, গুরুদের থেকে নেওয়া দীক্ষা দিয়ে বুঝেছি, সেটাই রিপ্রেজেন্ট করেছি অগ্নিসন্তানে। বাকিটা অডিয়েন্স বলবে তাদের কেমন লাগছে। ঈশ্বরের আশীর্বাদে খুব খেটে কাজ করি বলে আমরা এখনো অবধি আমরা কখনো নিরাশ হয়নি। এটা হয়তো ঈশ্বর প্রদত্ত। তোমার একটি আগের ইন্টারভিউ আমি দেখেছি যে যেখানে তুমি বলতে চেয়েছো যে তোমাদের নাটকের দল ততটা পরিচিতি পায়নি বলে বড় বড় নাটকের দলগুলি তোমাদের যে গলা টিপে ধরতে চাইছে, সঙ্গে সঙ্গে প্রশাসনও তোমাদের গলা টিপে ধরতে চাইছে। আপনার ইন্টারভিউর আগেই আমার একটা কল এসেছিল যে আবার নতুন শুরু হয়েছে, হ্যাঁ কতদূর পড়াশোনা করেছো থিয়েটার নিয়ে, কতটুকু জেনেছো? তো আমি তো বড় বড় লিজেন্ডারিদের মতো বলতে পারবো না। আমি ছোটবেলা থেকে সিএলটি স্টুডেন্ট, আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা, আমি এতগুলো থিয়েটার গ্রুপে কাজ করেছি। এত কিছু করেও অনেক মানুষের প্রযোজনা গিয়ে দেখছি যেটা ভালো লাগছে না। কিন্তু যখন আমরা একই ফিল্ডে কাজ করি সবাই, থিয়েটারটা তো একটা প্ল্যাটফর্ম, আমাদের একটা প্রফেশনও দাঁড়িয়ে গেছে আজ আমাদের। তো আমরা যখন একই ফিল্ডে কাজ করি, আমরা সবাইকে সাপোর্ট দিই। তো সবাই প্রতিবাদী থিয়েটারের মানুষেরা, অথচ কেউ কাউকে সাপোর্ট করে না। সেটা আমার দলের ছেলেমেয়েরাও বলতে পারবে, ওরা প্রতিনিয়ত ফেস করে। কিন্তু এই জিনিসগুলোকে আমি একদম অ্যাভয়েড করি, যেহেতু মিডিয়া থেকে প্রশ্নগুলো বারবার আসে বলে আমি বলি। হয়তো এবার আগামী দিনে আমাকে প্রমাণ দিয়ে কথা বলতে হবে যে এই দল, এই পার্টিকুলার মানুষ, এরা আমাকে ডমিনেট করতে চেষ্টা করছি। যতক্ষণ আমি নিজেটাকে হ্যান্ডেল করে যেতে পারছি। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, সবার আগে আমাকে দমিয়ে দেওয়া হয় ওরিয়েন্টেশন নিয়ে। তোমার ওরিয়েন্টেশন কি? আমি বলতে বাধ্য নই আমার ওরিয়েন্টেশন কি, কারণ আমার বার্থ সার্টিফিকেটটা একটা সরকারি হাসপাতাল দিয়েছে এবং সেটার দাবিদার আমার বাবা মা, পুরো সোসাইটি না। এটা 1 নম্বর ব্যাপার।
এছাড়াও এর আগের প্রশ্নের সঙ্গে আমি রেলেভেন্ট করে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। যে অগ্নিসন্তান নাটকে একটা ভয়ঙ্কর প্রতিবাদ আছে। আমি কলকাতার খুব নামকরা দল যাদের একাডেমি অফ ফাইন আর্টসে আমি টিকিট কেটে 500 টাকা 200 টাকা 100 টাকার টিকিট কেটে নাটক দেখতে যাই। সিরিয়ালের ফেস, সিনেমার ফেস, তারা নাম করা, তারাও সমকামী চরিত্র প্লে করে জাতীয় পুরস্কার অব্দি দৌড়ে গেছে। তাদের নাটক যখন একাডেমি অফ ফাইন আর্টসের সামনে দাঁড়িয়ে হরিদার চায়ের দোকানে দেখছি, সেই উচ্চশিক্ষিত বাবার উচ্চশিক্ষিত ছেলে নিয়ে হাসাহাসি করছে, এই মালটা জানিস তো, এই মালটা ছেলে না। আপনি ভাবুন, তার কিছুক্ষণ বাদেই সে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক করছে মঞ্চে, প্রতিবাদ করছে তার কিছুক্ষণ বাদেই। তো আমরা কারা প্রতিবাদী? পৃথিবীর একটা মানুষ বলতে পারবে না, আমি কাজের সুবাদে অনেক স্টেটে থেকেছি, কাউকে ইফটিজিং, র্যাগিং, টোন মারা, গসিপ এগুলো আমার মধ্যে নেই। কারণ আমাদের কাজ করার ক্রিয়েটিভিটিটাই মেন আনন্দ। কারণ আমরা থিয়েটার কর্মী, আমাদের মেন রসত্বতা আমরা ওখানে পেয়ে যাই। তো আমরা থিয়েটার কর্মী বলছি, অথচ আমরা রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসকাস করছি, আলটিমেটলি কিছু করতে পারছি, সত্যি কিছু করতে পারছি না। আমিও পারছি না, তারাও পারছেন না। তাদের সিরিয়াল বা সিনেমার তকমাটা আছে বলে তাদের টিকিটগুলো বিক্রি হচ্ছে, আমাদের টিকিটগুলো সেই নিরপেক্ষতা। আমাদের ছেলেমেয়েরা একাডেমির সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো দলের মতো চেষ্টা করছে। শুধু আমার দল না, আমার মতো প্রচুর দল আছে যারা প্রচুর স্ট্রাগল করছে, যারা দাঁড়াতে পারছে না। কারণ এখনো অবধি কাস্টিং ডিপার্টমেন্ট আমি অনেকটা জানি, অনেকটা বুঝি, আমি চ্যানেলের সাথে অ্যাসোসিয়েট, পরিচিত ফেস। সুন্দর দেখতে মানুষ ছাড়া নিয়ে যাওয়া যাবে না। আমি জানি না এরপরে আমার চাকরি থাকবে কিনা, বাট স্টিল আমি বলছি, তাতেও আমি ভয় পাই না। কারণ থিয়েটার থেকে আমি ওদের প্রতিবাদী তৈরি করেছি, আমি দিনে দিনে আরো প্রতিবাদী হচ্ছি, রোজগারের পন্থা বার করছি। আমরা থিয়েটার করে চেষ্টা করছি, মানুষের ভালো লাগলে আমরা পথনাটিকা করছি, আমরা প্রসিনিয়াম করছি, সব ধরনের ইন্টিমেটে কাজ করছি। কাজ করে যাব, কাজ চলবে। আর রাজ্য সরকার বা দেশের নোংরামি এগুলো চলতে থাকবে, বোঝাই যাচ্ছে। কারণ যে রাজ্যে একটা টাকা দেয়, তাহলে এখন তো আমাদের টাকা রোজগার করতে হবে। একটা করে অন্যায় করবো, টাকা দিয়ে দেবো, একটা করে অন্যায় করবো, টাকা দিয়ে দেবো। সেটাই সব থেকে বড় দরকার, সেটাই আমাদের সরকার বোঝাচ্ছে, এটা আমার বক্তব্য। তো তার জায়গা থেকে লড়ছি। পরিচালক চিরঞ্জীব গুহ তার নাটকে অভয়া, নির্ভয়া বা তিলোত্তমা বলতে কাদের বোঝাতে চেয়েছেন, এ ব্যাপারে কি বললেন তিনি, তাই শুনুন এবার। একটা ব্যাপার আমরা দেখলাম, তুমি এই প্রতিবাদী নাটকগুলো একের পর এক মঞ্চস্থ করছো ঠিকই, সেখানে অভয়া বা নির্ভয়া বলতে তুমি কাদের বোঝাতে চাইছো, পুরুষকে না মহিলাদের? এই প্রশ্নটা বারবার আমার কাছে আসছে, হয়তো আমার ওরিয়েন্টেশন নিয়ে ডাউট আছে বলে লোকে এই প্রশ্নটা বারবার করছে, সেটা সাসপেন্স থাক। বাট উত্তরটা দিই, সেটা হচ্ছে যে এই যে অভয়া, এই যে নির্ভয়া, এই যে তিলোত্তমা, এই যে অভয়া, নির্ভয়া, অভয়া, নির্ভয়া, তিলোত্তমা কোনো জেন্ডার ওরিয়েন্টেশনে নেই। কারণ বহু কলেজে র্যাগিংয়ে নাম করায়, আমার আগে আমার দলের সহকারী একজন বললেন, কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকেও রেপ করে ফেলে দেওয়া হলো, ওপর থেকে রেপ হলো কি না হলো আমরা জানলাম না, ছাদ থেকে ফেলে দেওয়া হলো। তো কোথায় অভয়া, তিলোত্তমা নেই? অ্যাকচুয়ালি যারা দুর্বল, যারা নরম মাটি, তারাই অ্যাকচুয়ালি অভয়া, নির্ভয়া, তিলোত্তমা। কিন্তু ভোর থিয়েটার ওয়ার্কশপ, ভোর তো একটা নিউ মর্নিং, আমি অনেক ভাবনা চিন্তা করে আমাদের দলের নাম ঠিক করেছি। সকালে উঠে যেটা নিউ এক্সপেকটেশন, সেটা ভোর। তো ভোরের এই ভাবনাটা আমাদের না, পাশাটা উল্টো খেলি আমরা অভয়া, নির্ভয়া, তিলোত্তমা মানে আমরা প্রতিবাদী দেখাই, আমরা দুর্বল দেখাই না, এটাই। ভোর থিয়েটার ওয়ার্কশপের নাট্যশিল্পীরা বর্তমান নাটকে কিভাবে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, অভয়া বা নির্ভয়ার বিচারে কি তারা খুশি, এই ব্যাপারে কি বললেন নাট্যশিল্পী সুমিত মালিক, তাই শুনুন এবার। প্রথমত বলবো তিলোত্তমার বিষয়। তিলোত্তমারা কি সত্যি বিচার পেয়েছে, সেটা একটা বড় কোশ্চেন। মানে একটা দণ্ড হয়েছে, কিন্তু সেই দণ্ডটাই কি সব, আজকে পশ্চিমবঙ্গের বুকে জুড়ে যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে, এবং আরজি করও আমরা দেখলাম যে ঘটনাটা হয়ে গেল, সেটার কি এক্স্যাক্ট বিচার এটাই? এবং তার জন্য কিছু টাকার দাবিও করা হয়েছে যে এক্স্যাক্ট এই টাকাটা দিয়ে দেবে। তার মানে রেপ, ধর্ষণ, অত্যাচার এগুলো হবে এবং সরকার থেকে ভেসে আসবে যে কিছু টাকা দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করা হবে। তো এটাই বিচারকরাও তো সেখানে তো মানদণ্ড নির্ণয় করে দিল, 19 লাখ টাকার বিনিময়ে যে তার থেকে মুক্তি পাবে, এটা কি ঠিক? সেটাই তো আমি বলছি যে এটা কি এক্স্যাক্টলি বিচার? আমার এই প্রশ্নটা তাদেরকে, যারা এই বিচারের সিংহাসনে বসে আছে, আমার এই প্রশ্নটা তাদের যে এটাই কি বিচার? আজকে আপনার বাড়ির মেয়ে বা ছেলে, কারণ আমি পার্টিকুলার ছেলে মেয়ে কাউকে আলাদা করছি না, আজকে একটা ছেলের সাথেও এই ঘটনা হতে পারে, মেয়ের সাথেও এই ঘটনা হতে পারে, এবং ছেলের সাথেও হয়েছে। আমরা একটি নামজাদা বিশ্ববিদ্যালয়ের বুকেও এই ঘটনা দেখেছি।
তো তাই ছেলে মেয়ে আমি কাউকে আলাদা করছি না। এই রাজ্যে যেগুলো হচ্ছে, যেগুলো ছেলেদের জন্য হতে পারে, মেয়েদের জন্য হতে পারে। তো তো তখন কি করবেন? ধরুন আপনার বাড়িরই কোনো একটা মেয়ে বা ছেলের সাথে ঘটনা ঘটে গেল, তখন কি করবেন? টাকা দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করবেন? তো তো এই প্রশ্নটা আমার। আর আমার চরিত্র, আমি নিজেকে মনে করি অভিনেতা, এবং আমার গুরুর কাছ থেকে শিখেছি সাহসী অভিনেতা হতে। তো দিনের পর দিন সাহসী অভিনেতা হয়ে যাচ্ছে, শুধু অভিনেতা না, সাহসী অভিনেতা। তাই এরকম ধরনের ফাইটিং ক্যারেক্টার আরও যত পাবো আমি তত করব। এটা আমার জন্য একটা কি বলবো, গুরুর আশীর্বাদ বা ঈশ্বরীয় কৃপা বলতে পারেন, যে এরকম ধরনের ফাইটিং ক্যারেক্টার আমাকে আমার গুরু দিয়ে যাচ্ছে। তো এটা আমার অনেক একটা ভাগ্যের বিষয়, যেরকম চরিত্র আমি পাচ্ছি। ভোর থিয়েটার ওয়ার্কশপের আরও এক নাট্যশিল্পী অরিন্দম ভোর, যিনি নাটকে একটি বিশেষ ধনী লোকের চরিত্রে অভিনয় করছেন, তিনি কি বললেন তাই শুনুন এবার। প্রথমেই বলবো যে আমার পরিচালক এবং গুরু আমাকে এই ক্যারেক্টারটার জন্য বেছেছেন, তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ। বিকজ এই ক্যারেক্টারটা যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে একটা বিত্তবান ক্ষমতাশালী, যেটা এখন সমাজে হচ্ছে, যে টাকার দম সর্বত্র। সো আমি যে ক্যারেক্টারটা করছি এখানে দেখাচ্ছে যে টাকা দিয়ে আমি দুনিয়া কিনে ফেলছি, যেটা আদৌ উচিত নয়। কিন্তু এখানে এখনকার সমাজ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে টাকার বিনিময়ে মানুষকে রেপ হলে 17 লক্ষ টাকা দিয়ে দেওয়া, এটা হলে এটা দিয়ে দেওয়া। তাহলে এখন যখন টাকার বিনিময়ে সব কিছু হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিবাদ হচ্ছে এই অগ্নিসন্তান। কারণ আমি যে ক্যারেক্টারটা করছি এটা সমাজের প্রত্যেকটা শ্রেণী ক্ষমতাবান মানুষের কাছে যদি তারা পৌঁছায় যে আমাদের কাছে টাকা থাকলেও একদিন না একদিন আমাদের পতন হবে, আর সেই পতনটা যেদিন হবে সেদিনই সমাজ নতুন করে জেগে। নাটকের মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন নাট্যশিল্পী অঞ্জলি বিশ্বাস, তিনি কি বললেন তাই শুনুন এবার। আমি বলবো যে আমার মধ্যে যে চরিত্র আমি করছি সেখানে দুটো ভিন্ন ধর্মী চরিত্র আছে, শুধু লাবণ্য নয়, আরও একটি চরিত্র আছে। এবং সেখানে এটা দেখানো হচ্ছে যে মানে আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে যে এখনকার দিনে শুধুমাত্র মানে মেয়েদের শুধু বলতে গেলে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, যেদিকে দেখছি সেদিকে শুধু হচ্ছে, কিন্তু তার ন্যায় বিচার পাচ্ছে না। মানে এমন হচ্ছে যে তারা মানে কাজের সূত্রে কি করবে, যে এখন নিজেদেরকেই মানে পুরো উৎসর্গ করে দিচ্ছে। এমন হচ্ছে যে মানে রাজ্যে ন্যায় কোথায়, বিচার কোথায় আছে, যেখানে নারীরা একদমই মানে তাদের সুরক্ষা নেই বলতে চলে। মানে যখন তখন যেখানে যা কিছু হয়ে যাচ্ছে, কিন্তু তারা প্রতিবাদ করতে পারছে না। কিন্তু আমি বলবো যে আমার যে ভিন্ন ধর্মী দুটি চরিত্র আছে সেখানে দুটিই প্রতিবাদী চরিত্র। এবং আমি চাইবো যে আমাদের যে ভোর থিয়েটার ওয়ার্কশপ, সেখানে আমি যে দুটো চরিত্র পেয়েছি, আমি চাইবো ভবিষ্যতে আমি এতে আরও অনেক সাহসী চরিত্র করতে পারি, মানে এর থেকেও বড় বড় সাহসী চরিত্র যাতে করতে পারি। ব্যাস। নাটকের আরও এক নারী শিল্পী সঞ্চিতা কর্মকার, যিনি একটি এনজিও চালান, তার মাধ্যমে নাটকেও তিনি প্রতিবাদ করছেন, তিনি কি বললেন তাই শুনুন। হ্যাঁ, আমি যে চরিত্রটা করছি সেখানে মেনলি সে উদ্বুদ্ধ করছে সাধারণ জনগণকে, তার সাথে তার চারপাশে যা ঘটছে সেগুলো দেখেই যাদের সাথে ঘটছে তাদেরকে স্বাবলম্বী করছে যে তোমরাও প্রতিবাদ করো। তারা হয়তো দুর্বল আছে, তাদের মধ্যে সেই সাহসটা সে যোগাচ্ছে যে না, তোমরা এগিয়ে এসো, আমি তোমাদের সাথে আছি। আমি চাইছি যে এর মাধ্যমে ফুটিয়ে তুলতে, আমার ডিরেক্টর চেয়েছেন তার লেখনীর মাধ্যমে, যে সমাজে যদি এরকম বাণী আরও তৈরি হয় তাহলে হয়তো যা ঘটছে তা কিছুটা অংশে কমবে এবং মানুষ তার প্রতিবাদে সম্মুখীন হতে পারবে, প্রতিবাদ করতে পারবে। তো আমি এটাই ফুটিয়ে তুলছি যে মানুষকে এবার জোর কদমে লাগতে হবে, যে না, আর অন্যায় সওয়া যাবে না, এবার প্রতিবাদ তো করতেই হবে। প্রথম থেকেই ভোর থিয়েটারে অভিনয় করে প্রতিবাদী আন্দোলনে সামিল নাট্যশিল্পী গোপাল ভোর, তিনি কি বললেন তাই শুনুন এবার। দেখুন, চরিত্র তো প্রত্যেকটা মানুষের বিভিন্নভাবে কাল্টিভেট করে এবং এক একটা মানুষকে এক একভাবে তাকে প্রতিবাদ করতে হয়। আমার চরিত্রটা যেটা, আমি সেটা নাম বলতে অনিচ্ছুক প্রকাশ করছি কারণ এখনো প্রযোজনা হয়নি। তো গল্পটার ভিত্তিতে আমি যদি বলি আমার চরিত্রটার কথা, তাহলে বলবো একটি প্রতিবাদী না হলেও সে সমাজের কাছে অনেকবার লাঞ্ছনার শিকার হয়েছে। একজন পুরুষ হয়ে নারীতে চরিত্র তুলে ধরা এবং সেটি সে যে জিনিসটা তার জীবনের সাথে হয়েছে সেটি তার অন্যজনের প্রতি দেখছে, অন্যজনের চরিত্রে দেখছে, অন্যজনের জীবন কাহিনীর মধ্যে দেখছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে অনেকটা কষ্ট, অনেকটা দুঃখ, অনেকটা প্রতিবাদ নিয়ে এই সমাজের প্রতি আঙুল তুলছে যে মানুষ হয়তো ভগবান যদি এরকমভাবে না করতো তাহলে হয়তো অনেক ভালো হতো।
এবং এই তিলোত্তমার বিচারেও যদি বলা যায় প্রত্যেকটা নাটকই আমাদের হচ্ছে প্রতিবাদের বিষয়। আমরা প্রত্যেকবার বলি থিয়েটার আমাদের প্রতিবাদ করতে শেখায়, আমরা মোমবাতি মিছিলে দাঁড়াবো না, আমরা থিয়েটারে আমাদের মঞ্চের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদ করে চলবো। তো এটাও একটা প্রতিবাদ, আবার নতুনভাবে নতুন প্রযোজনার মাধ্যমে। তো এই প্রতিবাদেও আমি নিজেকে একটা পার্ট হতে পেরে খুব ভালো আনন্দিত প্রকাশ করছি, এটুকুই বলার। এবং চরিত্রের মধ্যে থেকে যতটুকু দেখা যায়। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী রূপরাজ গুহ। তিলোত্তমার বিচারে সে কি খুশি, কি বলতে চেয়েছে সে, তাই শুনুন এবার। শাস্তি কিন্তু আমার কাছে শাস্তি এখনো কেউ পায়নি, কারণ জনগণের কাছে যতক্ষণ না ছাড়বে তার আগে আমার কাছে শাস্তি পায়নি। জেলে যে ঢুকানো হয়েছিল সেটা বেঁচে থাকার জন্য, যদি জনগণের কাছে ছেড়ে দিত তাহলে শাস্তি আমরাই করে নিতাম। শাস্তি তো আমার কাছে শাস্তি হয়নি। অর্থাৎ তুমি বলতে চাইছো এই শাস্তিকে তোমরা মানছো না? মানছি না, মানবো না। সবশেষে আমরা দেখে নেব অগ্নিসন্তান নাটকের ফুল রিহার্সেলের অংশবিশেষ। মাস্টারের জন্য যে যাচ্ছি তা তুমি কে বললো? পুরো তো মনের কথা, দলে কত নতুন নতুন ছেলে মেয়ে এসেছে গো। হ্যাঁ, আমাদের মাস্টারও কত নতুন নতুন পালা তোলাচ্ছে, তবে না কার পাল্টাচ্ছে না। এই পুরের মুখী আপদি ওই তো পুরো নায়িকাটাকে ধরে রেখেছে। তা তো খুব ভালো। আচ্ছা বেশ, মাখন গুঁড়ো চিঠিটা তোমায় লিখলাম। তুমি এই দলে সব থেকে প্রবীণ, পরিবারের চাপে পড়ে নিজেদের। তোমাদের রাজ্যতে বুঝি এরকমই হয়? দুর্গাসুরের থেকে বনলতা, সালমা বিবি থেকে জাসমিন্দর, এরা সবাই বুঝি লাঞ্ছনের শিকার। ভিডিওটা আছে? হ্যাঁ, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়, চিৎকার করবে কত দূর করা যায়। আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়, চিৎকার করবে। পরিচয় অন্ধকার গলির এক ফলিক উল্কা বৃষ্টি বা 500 টাকা কর করে নোটের জন্য ওই লাল মাটিতে ভেঙে উঠে পড়া, শুধু বেজে উঠেছে। তৈরি হচ্ছে চক্রব্যূহ। সেই চক্রব্যূহতে রণসাজে সেজে আছে সারা দেশের অভয়া নির্ভয়া তিলোত্তমারা। তারা সদর্পে বলছে জাগো। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।